শুধুমাত্র ব্রিগেডের লোক হলে বা এই নির্বাচন কমিশন মুখে বক্তৃতা দিলে বা উপরের দিকে দু একজন আইএস আইপিএস অফিসারকে বদলি করে দিলেই অবাধে এবং সুষ্ঠুভাবে ভোট হতে পারবে না। প্রতিটি রিটার্নিং অফিসার, প্রতিটি প্রিজাইডিং অফিসার, প্রতিটি পোলিং অফিসার, পুলিশ অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করবেন, এইটা যদি নিশ্চিত করা যায় তবেই অবাধে ভোট হতে পারবে। কেন্দ্রীয় বাহিনী গতবার কত ছিল 1100 কোম্পানি, এবার 2000 কোম্পানি চাওয়া হচ্ছে। আমি বললাম 2 কোটি কোম্পানি আপনি দিয়ে দিন, যদি থাকে, এত আছে, নাই থাকতে পারে, তাহলেও সুষ্ঠুভাবে ভোট হওয়া সম্ভব নয় যদি না তাদেরকে এমন লোকের অধীনে রাখা হয় যিনি তাদের কাজে লাগাবেন এবং নিরপেক্ষভাবে কাজ করতে বলবেন। ওনার যদি উদ্দেশ্য সৎ থাকতো এই ব্যাপারে ডিও দেয়ার, তাহলে তো স্যাটের রায় হয়েছে, তার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আসতেন না। হাইকোর্টের রায় হয়েছে, তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যেতেন না। সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তার উপর তিনি এতদিন বসে থাকতেন না। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় থাকবেন না। উনি বুঝছেন যে এবার ক্ষমতায় তিনি নাই আসতে পারেন। স্যার, এই যে ভোটের নির্ঘণ্ট মানে ভোটের দামামা তো বেজেই গেল নির্ঘণ্ট প্রকাশের সঙ্গে সঙ্গে, এদিকে আমরা দেখেছি যে ব্রিগেডে মহা সমারোহ, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা, বিপুল পরিমাণে জনজোয়ার, উনি রীতিমতো হুঙ্কার দিলেন সেখান থেকে। তো এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন? দেখুন, ব্রিগেডে লোক হওয়া এক জিনিস, আর বুথে পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারা আর এক জিনিস। ধরুন আপনি কোনো জায়গা থেকে ভোটে দাঁড়ালেন, সেখানকার সংখ্যাগরিষ্ঠ লোক আপনাকে ভোট দিতে চায়, কিন্তু আপনাকে যারা ভোট দিতে চায় তারা যাতে বাড়ি থেকে না বেরোতে পারে ভোট দেওয়ার জন্য, তার জন্য তাদের দরজায় গুন্ডা বদমাশরা দাঁড়িয়ে গেল। দু একজন তাদেরকে ছাড়িয়ে এসে লাইনে দাঁড়ালো, সেখানে তাদের উপর বোমা মারা হলো, তাদের উপর গুলি ছোড়া হলো। তারপরেও যদি কয়েকজন গিয়ে বুথে ঢুকলো, তো তাদের হাতে কালি লাগানোর সঙ্গে সঙ্গে বুথের ভিতরে থাকা গুন্ডারা তাদের ভোটটা গুন্ডাদের পছন্দ মতো প্রার্থীকে দিল, ভোটারের পছন্দ মতো প্রার্থীকে নয়। তাহলে আপনি যদি ওখানে প্রার্থী হন, তাহলে আপনি জিতবেন কি? অতএব শুধুমাত্র ব্রিগেডের লোক হলে বা এই নির্বাচন কমিশন মুখে বক্তৃতা দিলে বা উপরের দিকে দু একজন আইএস আইপিএস অফিসারকে বদলি করে দিলেই অবাধে এবং সুষ্ঠুভাবে ভোট হতে পারবে না। প্রতিটি রিটার্নিং অফিসার, প্রতিটি প্রিজাইডিং অফিসার, প্রতিটি পোলিং অফিসার, পুলিশ অফিসাররা নিরপেক্ষভাবে কাজ করবেন, এইটা যদি নিশ্চিত করা যায় তবেই অবাধে ভোট হতে পারবে। ভোটার তালিকা সংশোধন করা থেকে ভোটের প্রচারের সময়, ভোটের দিন, ভোটের পরবর্তীতে কি করতে হবে যদি ভোটে জিততে হয়। তো আমি আবারও বলছি, এই এসি ঘরে বসে ভাষণ দিয়ে ভোট নির্বিঘ্নে হবে না, হিংসা বন্ধ করা যাবে না। এবং বুথ লেভেলে আপনি চিন্তা করুন, এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ হলো, বিরোধী দলের লোকেরা BLA 2 দিতে পেরেছে বুথে বুথে? তো তারা এজেন্ট দেবেন কী করে? এজেন্ট যদি না দেন, তাহলে একটা নির্দিষ্ট দলের লোকেরা তো ভিতরে যা খুশি করবেন যদি প্রিজাইডিং পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ না করেন। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। দ্বিজেন মুখোপাধ্যায় আমাদের রাজ্যের খুব নামকরা লোক, বিখ্যাত গায়ক। তো ধরুন তিনি মারা গেলেন 18 সালে, তারপর 22 সালে তার হকে ভোট দিল। তো এখন তো ভোটে যদি ব্যক্তিগতভাবে না চেনেন, কিন্তু ভোটার তালিকায় তো যিনি ভোট দেবেন তার ছবি থাকে তো। তো তাহলে দ্বিজেন মুখার্জি তো স্বর্গে থেকে নিশ্চয় ভোট দিতে আসেননি। তো তাহলে কোনো লোক তো তার হয়ে ভোট দিয়েছেন, তাহলে প্রিজাইডিং অফিসার তাকে রোকেননি, পোলিং অফিসাররা তাকে রোকেননি, পুলিশ অফিসাররাও রোকেননি। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, তিনি যাতে ভোট দিতে পারেন তার ব্যবস্থা করে দিয়েছে।
তো আপনি যদি ঘরে বসে থাকেন আর প্রিজাইডিং অফিসাররা, পোলিং অফিসাররা, পুলিশ অফিসাররা এরকমভাবে কাজ করে, তাহলে কী করে সুষ্ঠুভাবে ভোট হবে? স্যার, এই কথার পরিপ্রেক্ষিতে আরও একটি কথা মনে পড়ে গেল। শ্রমিক ভট্টাচার্য তিনি মজা করেই বলেছিলেন যে, ইস, আর 5 মিনিট কি 10 মিনিট আগে গেলে আমি আমার স্বর্গীয় মা বাবার সঙ্গে দেখা করতে পারতাম, যে ওনারা এসে ভোট দিয়ে গিয়েছেন। তো আমি তো সেইটাই বলছি, উনারা তো আসেননি, উনাদের কেউ ভোট দিয়েছেন। আগের সময় যদি হতো, যখন কার্ড ছিল না বা কার্ড থাকলে ছবি ছিল না, তখন এক কথা। এখন তো ভোটার কার্ডে ছবি আছে, তো তাহলেও একজনের হয়ে অন্যজনের ভোট দিতে পাচ্ছেন। যারা প্রিজাইডিং অফিসার, পুলিশ অফিসার এবং পুলিশ অফিসার আছেন, তারা অসৎ বলে তো, তারা নিরপেক্ষ নন বলে তো। তো এই রকম লোকদেরকে দিয়ে সঠিকভাবে ভোট করা সম্ভব নয়। স্যার, দুদিন ধরে দেখা গেল, মানে গতকাল এবং আজ আমি যদি ধরি, তাহলে দেখতে পেলাম যে বাংলার বাঘা বাঘা অফিসারদের বদলি করে দেওয়া হলো এবং বদল করে দেওয়া হলো যদি বলি। তো এই গোটা ব্যাপারটাকে কিভাবে দেখছেন, যে যারা নতুন এলেন বা আসতে চলেছেন, তাদের দ্বারা কি আপনি যেরকমটাই বললেন যে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোট করানোটা সম্ভব হবে, নাকি কোথাও না কোথাও সর্ষের মধ্যেই ভূত? আচ্ছা, এই যে ভোটার তালিকা সংশোধনের কাজ হলো, সেটা তো আমাদের রাজ্যে নির্বাচন কমিশনের যে সিইও তাকে দিয়ে হলো। তো রাজ্য সরকারের যেসব অফিসারদের তালিকা দিয়েছিলেন, তার মধ্যে থেকে তো নির্বাচন কমিশন পছন্দ করেই নিয়েছিলেন। আচ্ছা, তো তার অধীনে যখন করতে যাওয়া হলো, তখন কি হিংসা ছাড়া বা নির্বিঘ্নে তালিকা সংশোধনের কাজ সম্ভব হয়েছে? তাহলে আপনার উত্তর আপনি পেয়ে গিয়েছেন। আপনারা ফারাক্কা দেখেছেন, আপনারা চাকুলিয়া দেখেছেন, আপনারা ইটাহার দেখেছেন, কুলতলি দেখেছেন, বাসন্তী দেখেছেন, বাদুড়িয়া দেখেছেন। অন্য লোকদের কথা তো ছেড়ে দিন, ইলেকশন কমিশনের অবজার্ভদের পুরো আক্রমণ হয়েছে, অবজার্ভকে চড়থাপড় পর্যন্ত মারা হয়েছে। এ রাজ্যের শাসক দলের লোকেরা কেউ গাছে বেঁধে রাখার কথা বলছেন, কেউ রক্তগঙ্গা বহারের কথা বলেছেন, কেউ জবাই করার কথা বলেছেন, কেউ আগুন জ্বালানোর কথা বলে। তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে ইলেকশন কমিশন? তো তাহলে তারা ইলেকশন কমিশনের কথা শুনে কাজ কেন করবেন বা তাদের নির্দেশ কেন মানবেন? স্যার, নির্বাচন কমিশন বারবার এবারে স্পষ্ট করেছে, এবারে বাংলায় তারা অবাধে এবং সুষ্ঠু ভোট করতে বদ্ধপরিকর। ভোট এবং ভোট পরবর্তী হিংসা এবারে বাংলায় হবে না। গণেশ কুমার এসে রীতিমতো সেখানে বলে গিয়েছেন এবং কথা দিয়ে গিয়েছেন বঙ্গবাসীকে। তো আপনি কি সত্যিই মনে করেন যে এবারে বাংলাতে একদম অবাধে এবং কোনো রকম হিংসা ছাড়া ভোট হতে চলেছে? একদমই না। উনি যে ভোটার তালিকা সংশোধনের কাজ করিয়েছেন, এখনো শেষই তো করতে পারেননি। তো সেটা কি উনি হিংসা ছাড়া নির্বিঘ্নে করাতে পেরেছেন? তাহলে ভোট কি অন্য রাজ্য থেকে লোক এনে উনি করাবেন বলে ঠিক করেছেন কি? যদি না করান, তো যাতে ভোটার তালিকা সংশোধনের কাজই করাতে পারেন না, তো তাহলে তিনি ভোট কি করে সুষ্ঠুভাবে অবাধে করাবেন? কালীগঞ্জে একটা কেন্দ্রে ভোট হয়েছিল, তো সেখানেই তামান্নাকে মরতে হলো। একটা কেন্দ্রে, আরে 294টা কেন্দ্রে ভোট হবে, তো সুষ্ঠুভাবে করাবেন বলছেন। মুখে কথা বললে সুষ্ঠুভাবে ভোট হয়ে যায়? তো সুষ্ঠুভাবে ভোট করাতে গেলে কী করতে হয় সেটা তো জানতে হবে তাকে। আপনারা যদি চান, আমি দেখে নিন, এ ব্যাপারে আমি যে চিন্তা ভাবনা করেছি তার থেকে এবার বইমেলা আমি একটা বই প্রকাশ করেছি, রাজ্যে পরিবর্তন কেন দরকার। সেটা তো বিভিন্ন লোকের বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু তার পরের অংশটা হচ্ছে কীভাবে সম্ভব, এবং তারপরে যে প্রিজাইডিং অফিসার কাকে করব, পোলিং অফিসার কাকে করব, পুলিশ অফিসার কাকে ডিউটি দেব, এগুলো যদি আপনি নিরপেক্ষ লোকের হাতে দিতে পারেন, একমাত্র তখনই সম্ভব। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে এ রাজ্যের অফিসারদের যেরকম একটা দলের হয়ে কাজ করার অভ্যাস হয়ে গিয়েছে, নিরপেক্ষ হিসেবে তারা কাজ করতে পারবেন? আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদেরকে যদি কাজ করিয়ে নেওয়া হয় তারা করতে পারবেন। এবং আমি বলছি, আইনে তো নির্বাচন কমিশনকে কোথাও বলেনি যে এখানকার যে প্রিজাইডিং অফিসার করতে হবে তাকে এই রাজ্যের অফিসারই হতে হবে। তো দরকার হলে তিনি বাইরে থেকে নিয়ে আসুন। আর আরও বলছি যে এই যে কেন্দ্রীয় বাহিনী গতবার
কত ছিল 1100 কোম্পানি, এবার 2000 কোম্পানি চাওয়া হচ্ছে। আমি বললাম 2 কোটি কোম্পানি আপনি দিয়ে দিন, যদি থাকে, এত আছে, নাই থাকতে পারে, তাহলেও সুষ্ঠুভাবে ভোট হওয়া সম্ভব নয়, যদি না তাদেরকে এমন লোকের অধীনে রাখা হয় যিনি তাদের কাজে লাগাবেন এবং নিরপেক্ষভাবে কাজ করতে বলবেন। ধরুন, আমি তো এর আগের ভোটে দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে আছে, কিন্তু গুন্ডা বদমাশের ভোট রিগিং করছেন। তো সেটা যাদের অধীনে তারা কাজ করছেন, তারা তাদেরকে ব্যবহার করছেন না, তো তাদের কিছু করার নেই। স্যার, ভোট ঘোষণা হয়েছে, আমরা 2019-এর ক্ষেত্রে দেখেছি যে 8 দফা ভোট হয়েছিল, তবে এবারে 2 দফা ভোট হতে চলেছে বাংলাতে। তো এই যে 2 দফা ভোট, মানে ভোটের দফা এতটা কমিয়ে নিয়ে আসা, এক্ষেত্রে কারা অ্যাডভান্টেজ আর কারা ডিসঅ্যাডভান্টেজের ক্ষেত্রে থাকবে বলে মনে করেন? দেখুন, সুবিধা অসুবিধা দুটোই আছে। আপনি যদি 8 দফা বা এরকম দফায় ভোট করেন, তাহলে ধরুন দার্জিলিং জেলায় কেউ একজন ভোট দিলেন, গুন্ডা বদমাশ যারা ভোট দেন, তারপরে এসে মালদা জেলায় ভোট দিলেন, তারপরে এসে আবার নদিয়া জেলায় ভোট দিলেন, তারপরে এসে হাওড়া জেলায় ভোট দিলেন। এরকম যারা রিগিং করে তারা অনেকবার ভোট দেওয়ার সুযোগ পাবে। কেন্দ্রীয় বাহিনী বা রাজ্যের বাহিনীও একই ব্যাপার, যে আপনি দার্জিলিংকে একবার তাদেরকে ভোটের কাজে লাগালেন, তারপর মালদাতে এসে কাজে লাগালেন, তারপরে এসে হাওড়াতে বা কলকাতাতে লাগালেন। তো সুবিধা অসুবিধা দুই আছে। স্যার, এবারে একটু অন্যরকম ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ডিএর কথা ঘোষণা করেছেন টুইট করে। এতদিন এত রকমভাবে প্রায় ধর্না চলেছে, প্রায় 1000 দিনেরও বেশি সময় ধরে এত সব কিছু হয়েছে, তার সামনে মাথা কোটাকুটি করা হয়েছে যে ডিএটা যেটা ন্যায্য প্রাপ্য সরকারি কর্মীদের, তাদেরকে দিয়ে দেওয়া হোক। তো ভোটের ঘোষণার ঠিক 40 মিনিট এরকম আগে হঠাৎ করে তিনি বললেন যে ডিএ দিয়ে দেওয়া হবে। অবশ্য এ বিষয়ে কোনো রকম অফিসিয়াল অর্ডার এখনো পর্যন্ত বেরোয়নি। স্যার, পরপর দুটো প্রশ্ন আপনার কাছে থাকছে। প্রথমত, এটাতে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভোটিং ট্রিক হিসাবে এই বিষয়টাকে তুলে ধরলেন? আর দ্বিতীয়ত, ভোট ঘোষণার ঠিক এইটুকু আগে যখন আর কি বলে দেওয়া যে দিয়ে দিচ্ছি, অথচ কোনো অর্ডার না পাস হয়েছে, এখন তো ভোট ঘোষণা হয়ে গিয়েছে, এটা কি সরাসরি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন? না, ঘোষণার আগে তিনি যা বলার বলেছেন, তো আচরণবিধি লঙ্ঘন কিছু হবে না, অন্তত আইনত হবে না। নৈতিকতার কথা অন্য, উনি তো নৈতিকতার কোনো ধার ধারেন না। আর উনি বুঝছেন যে এবার ক্ষমতায় তিনি নাই আসতে পারেন। সেক্ষেত্রে তিনি বলতে পারবেন যে আমি তো দিতে চেয়েছিলাম। উনার যদি উদ্দেশ্য সৎ থাকতো এই ব্যাপারে ডিও দেওয়ার, তাহলে তো স্যাটের রায় হয়েছে, তার বিরুদ্ধে তিনি হাইকোর্টে আসতেন না। হাইকোর্টের রায় হয়েছে, তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টে যেতেন না। সুপ্রিম কোর্টের রায় হয়েছে, তার উপর তিনি এতদিন বসে থাকতেন না। সেই রায় মডিফিকেশনের জন্য সেখানে দরখাস্তও করতেন না। তিনি দেখছেন যে আমার হাতে থেকে সব বেরিয়ে যাচ্ছে, তো বলে দিই। তিনি যদি সত্যি সত্যি আন্তরিকভাবে দিতে চাইতেন, তাহলে তো একটা নোটিফিকেশন জারি করে দিতেন, আপনি যেটা বলছেন। তো এটা উনি ভোটের খেলা, যে লাগে তো তাক, আর যদি না লাগে তাহলে তুক। আর মুখ্যমন্ত্রী আজকে তার সদলবলে রাস্তায় নেমেছেন কি না, কেন্দ্রীয় সরকার এলপিজি গ্যাসের যে দাম বাড়িয়েছে তার বিরুদ্ধে, এবং একই সঙ্গে কেন গ্যাসের এত ক্রাইসিস। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই ভারতের পতাকাধারী যে সমস্ত গ্যাসের যে গ্যাস পণ্যবাহী বা তেল পণ্যবাহী যেসব জাহাজগুলি, সেগুলিকে কোনো রকম বাধা ছাড়া ছেড়ে দেওয়া হয়েছে, যার মধ্যে থেকে অলরেডি 2টো জাহাজ এসে পৌঁছেছে এবং আজকালের মধ্যে আরও 2খানি জাহাজ এসে পৌঁছে যাবে পোরবন্দরে, এরকম আর কি একটা কথাও চলছে। এর মাঝখানে মুখ্যমন্ত্রী এরকম হঠাৎ করে পথে নামা, বিষয়টাকে কিভাবে বিশ্লেষণ করতে চান? লোককে বিভ্রান্ত করে যদি কিছু ভোট পাওয়া যায়, তার বাইরে কিচ্ছু নাই। স্যার, আপনি কি মনে করেন যে কোনো রকমভাবে মুখ্যমন্ত্রীর এই ভোট ঘোষণা হওয়ার আগে পরে পরপর এই সিদ্ধান্ত, সেখানে কোনো রকমভাবে উনি চাইছেন যে ভোটকে প্রভাবিত করার জন্য এবং বাংলার জনগণের মস্তিষ্ককে প্রভাবিত করার? যখন উনি নিজে ভোট পাওয়ার জন্য কিছু করবেন, সেটা অন্যায় কাজ না। গ্রামে গিয়ে বললেন যে পায়ে আঘাত লেগেছেন কিনা তিনিই জানেন।
এমন আঘাত লাগলো যে নন্দীগ্রামে সুপার স্পেশালিটি হাসপাতাল আছে, সেখানে তিনি ফার্স্ট এডও নিলেন না। কলকাতা আসতে রাস্তায় অনেক হাসপাতাল ছিল, কোথাও ফার্স্ট এড নেননি। এসে পিজিতে ঢুকে গেলেন, পায়ে ব্যান্ডেজ হয়ে গেল। উনি ব্যান্ডেজ লোককে দেখাতে লাগলেন যে আমাকে মেরে আমার, হ্যাঁ। তো একটা লোকের সহানুভূতির ভোট যাতে পান। তো এখন এইরকম করে যে দেখো কেন্দ্রীয় সরকার গ্যাসের দাম বাড়াচ্ছে, বা যে কোনো রকম ভিকটিম কার্ড উনি খেলতে খুব অভ্যস্ত। ওনার শরীরের তো অনেক অংশ নাই, আপনারা জানেন যে মাথায় মস্তিষ্ক আছে কিনা তিনি যা বলেছেন তাতে থাকার কথা নয়। শরীরের হাত পায়েরও অনেক অংশই নাই। তো সেরকম কোনো ভিকটিম কার্ড যদি তিনি খেলতে পারেন। আবার দেখুন, যখন সিঙ্গুর আন্দোলন হয়েছিল তখন তিনি ২৬ দিন অনশন করেছিলেন, তারপরে সুস্থ ছিলেন। কিন্তু তার দলের নেত্রী মমতা বালা যখন ১ সপ্তাহ সুস্থ থাকতে পারলেন না। রামদেবের মতো লোক, ব্যায়াম করা লোক, তিনিও ১ সপ্তাহ সুস্থ থাকতে পারলেন না। তো আমাদের যিনি এখন মুখ্যমন্ত্রী পদে আছেন, আমাদের দুর্ভাগ্যক্রমে তিনি এমন কিছু কাজ করতে পারেন যেটা সাধারণ মানুষ কেউ করতে পারেন না। কোনো সন্দেহ নেই এক্সট্রাঅর্ডিনারি সে ব্যাপারে। স্যার, আপনি একটু আগে বলছিলেন যে মুখ্যমন্ত্রীর পায়ে ওরকম প্লাস্টার করা, এবং সেই ভাঙা পা নিয়ে তিনি হুইল চেয়ারে বসে বল ছুঁড়েছিলেন দর্শকদের দিকে এবং বলেছিলেন কি এবারে খেলা হবে তো? তো কি মনে হচ্ছে স্যার, একজন প্রশাসনিক আধিকারিক হিসাবে, বাঙালি হিসাবে এবং সর্বোপরি রাজনৈতিক বিষয় নিয়ে এতদিন ধরে আপনার চর্চা, আপনার একাধিক লেখনীতে আপনি তুলে ধরেছেন সে সমস্ত বিষয় বিস্তারিত কিছু। আপনার অভিজ্ঞ চোখ কি বলছে যে এবারে কি তৃণমূলের খেলা শেষ? দেখুন, যদি একটু অবাধে ভোট হয়, লোক ভোট দিতে পারে যাকে তারা চাইছেন, তাহলে বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা ক্ষমতায় থাকবেন না। কিন্তু আমি ওই যে বললাম, বাড়ির কাছে গিয়ে কেউ দাঁড়িয়ে গেল, তাকে ভোট দিতে বেরোতেই দিল না। লাইনে আসলে বোমা গুলি মেরে তাকে ভাগিয়ে দিল। তারপরে ঢুকলেও তার ভোট অন্য লোক দিয়ে দিল। এরকম হলে তো কিছু বলা যায় না। তো এরকম যে হবে না এটা আমি বলতে পারছি না। হবে এটাই আমার আশঙ্কা হচ্ছে। স্যার, আমরা এর আগেও দেখেছি এটা, আর কি ৩৪ বছরের বাম দুর্গ, যেখানে বাংলাকে বাম দুর্গ বলা হতো, সেই বাম দুর্গেরও তো পতন হয়েছে। তাহলে কি জনতা এবং জনমত শেষ কথা বলবে? জনমত সেটা প্রতিফলিত হলে তো শেষ কথা বলবে। ১১ সালে যে নির্বাচন হয়েছিল তাতে নির্বাচন কমিশন, তখন কেন্দ্রে যারা শাসক দল ছিলেন তারা চাইছিলেন বলে এই ভোটে রিগিং যাতে ততটা না হতে পারে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছিল। এখন তো রিগিং তখনকার থেকে অনেক বেশি বৈজ্ঞানিক উপায়ে করা হয়। তো সেই রিগিংটা বন্ধ করার জন্যে ইলেকশন কমিশন কতটা কাজ করতে পারেন তার উপর নির্ভর করবে।